আরাপুল ডাক বাংলো গ্রাম থেকে ফিরোজ ইসলাম গাজী ভাই। আর ফিরোজ ইসলাম গাজী ভাই উনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেটি এমন একজন ব্যক্তি কেন্দ্রিক যিনি একজন ভ্যান চালক এবং সেই ভ্যানে উনি লাশ টানতেন, এবং সেই ভ্যান চালককে কেন্দ্র করে আজকে আমাদের এই ঘটনার সবকিছু আবর্তিত হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় বলে রাখি যে নতুন বছরে আমরা ফিরোজ ইসলাম গাজী ভাইয়ের ঘটনা দিয়েই কেন শুরু করতে যাচ্ছি, কারণ 5 জানুয়ারি ওনার জন্মদিন। আর উনি এর আগে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, এই কারণে ওনার জন্মদিনে ওনার পাঠানো ঘটনা দিয়ে আমরা নতুন বছরের আপনাদের পাঠানো প্রথম এপিসোড, মানে আপনাদের পাঠানো ঘটনা দিয়ে প্রথম এপিসোড প্রচার করতে যাচ্ছি এবং ওনার ঘটনা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। হ্যাপি বার্থডে ফিরোজ ইসলাম গাজী ভাই। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এবং আপনি সুস্থ এবং নিরাপদে থেকে আমাদেরকে আরো অনেক ঘটনা পাঠাবেন। সেই ঘটনা আমরা প্রচার করব, সেই প্রত্যাশায় থাকলাম। তো চলে যাচ্ছি আমাদের মূল ঘটনায়। আর ওনার যে ঘটনাটি সেটি ওনার একদম পাশের গ্রামের একটি ঘটনা। মূল ঘটনাটা আসলে যখন হয়েছিল সেটা 1978 সালের মাঘ মাস, কিন্তু ওই ঘটনাটির আগের কিছু প্রেক্ষাপট আপনাদেরকে বলে রাখা ভালো। তো ওই সময়টাতে ওনাদের গ্রাম সহ আশেপাশের যে গ্রামগুলো ছিল সেই সময়ে এই জায়গাগুলো ছিল একদম গহীন এক অজপাড়াগা, যেখানে কোনো পাকা ঘর বাড়ি নেই, পাকা রাস্তা তো প্রশ্নই আসে না, ইলেকট্রিসিটি নেই, যানবাহন বলতে শুধু গরুর গাড়ি আর ভ্যান এইগুলো চলতো। আর কেউ কেউ সাইকেল চালাতো, সেটা তো ভিন্ন জিনিস। আর তখন গ্রামে খুবই মানে হালকা বসতি ছিল, মানে অনেক দূরে দূরে বিভিন্ন ঘর বাড়িগুলো ছিল। মানুষও মানে তাদের আর্থিক অবস্থা তো বুঝতেই পারছেন সেই সময়গুলোতে অতটা ভালো ছিল না। আর একটু দূরে দূরে বিশাল বিশাল বাগান, ঝোপ, জঙ্গল এগুলো ছিল। শিয়াল কুকুরের উৎপাত এত বেশি ছিল যে দিনে দুপুরে বাড়ির উঠোন থেকে শিয়াল বাচ্চাদেরকে ধরে নিয়ে চলে যেত, এমন ঘটনাও কিন্তু ঘটেছে ওই সময়ে। আর হাঁস মুরগির তো কোনো কথাই নেই, যেখানে মানুষের বাচ্চাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে সেখানে হাঁস মুরগি তো একদম তুচ্ছ ব্যাপার। আর সন্ধ্যার পরে গ্রামের হাট বাজারগুলিতে কিচ্ছু পাওয়া যেত না, একদম শুনশান নীরবতা, দোকানপাট বন্ধ করে সবাই বাড়ি চলে যেত। আর ঘটনাটি মূলত যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে লালু মিয়া। লালু মিয়া ওই গ্রামেরই একজন মানুষ ছিলেন। উনি পেশায় ছিলেন একজন ভ্যান চালক। তবে লালু মিয়া কিন্তু নির্দিষ্ট কোনো ওই যাত্রীদেরকে নিয়ে ভাড়ায় খাটতেন না, মানে ভাড়া টানতেন না। উনি মূলত ভ্যানে করে বিভিন্ন মালামাল আনা নেওয়া করতেন। যদি দেখা যেত যে উনি বাড়িতে ফিরে আসছেন, কোনো যাত্রী বাড়িতে ফিরছে, তখন উনি ওই যাত্রী তুলতেন। কিন্তু তার ভ্যানটাকে মূলত যাত্রী পরিবহনে উনি ব্যবহার করতেন না। তো এভাবেই ওনার চলে যাচ্ছিল। তখন উনি বিয়ে শাদী করেননি, ওনার বয়স ছিল তখন মোটামুটি 22-23 বছর বা 25-26 বছর, এমন আর কি, এরকম একটা রেঞ্জের মধ্যে ওনার বয়স ছিল। তো এভাবে চলছিল, কিন্তু এর মধ্যে ঘটে একটি ঘটনা। সেটি হলো কোন এক জায়গা থেকে উনি ফিরছিলেন ভ্যান নিয়ে, মানে সেই জায়গাতে মালামাল নামিয়ে দিয়ে উনি ভ্যান নিয়ে রাস্তা দিয়ে ফিরছিলেন। তো হঠাৎ করে পথের মধ্যে উনি একটা জটলা দেখতে পান এবং ওখান থেকে খুব দুর্গন্ধ আসছে। দেখলো যে মানুষ সবাই মুখে কাপড় চোপড় বেঁধে রেখেছে। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি একটু গিয়ে দেখে আসি। আর উনি একদম ওনার গ্রামের কাছাকাছি চলে এসেছিলেন। চিন্তা করলেন যে গ্রামের কাছাকাছি, তো এখন
মানে এখানে কি সেই জিনিস একটু দেখি। উনি ভ্যান থামান, ভ্যান থামিয়ে যখন ওই ভিড়ের মধ্যে এগিয়ে গিয়ে উনি উকি মারেন, তখন দেখেন ওখানে 3-4 দিনের একটা মানে মূলত মানে পচে গলে যাওয়া একটা লাশ সেখানে আছে। ওখানে পুলিশও দাঁড়ানো আছে। তো উনি সেটা দেখেন। এর মধ্যে একজন বলে ওঠে, এই লালু মিয়া আসছে, লালু মিয়া আসছে। তখন উনি বুঝতে পারেন না কি ব্যাপার, হঠাৎ করে আমাকে মানে সবাই আমাকে মানে নাম ধরে ডাকছে কেন, যে লালু মিয়া আসছে, লালু মিয়া আসছে। তখন পুলিশও তার দিকে তাকায়। তখন মূলত লালু মিয়া বুঝতে পারেন যে তাকে আসলে উদ্দেশ্য করে ডাকার উদ্দেশ্য কি, মানে মানুষ কথা বলার উদ্দেশ্য কি ছিল। কারণ হচ্ছে ওই সময়ে মূলত এমন একটা সময় ছিল, সন্ধ্যা লেগে যাচ্ছে ভাব। আর ওই লাশটি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, মানে সেখানে তো পোস্টমর্টেম করার ব্যাপার আছে, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছিল না, গরুর গাড়ি, ভ্যান কিছুই পাচ্ছিল না। আর ওখানে বেশ কিছু মানুষ ছিল যারা লালু মিয়াকে চিনতো খুব ভালোভাবেই। যেহেতু লালু মিয়া এখানে উপস্থিত মানে তার ভ্যানও উপস্থিত, এই জন্যই বলে উঠেছে এই লালু মিয়া আসছে, লালু মিয়া আসছে। তখন পুলিশ ধরে, এই লালু মিয়া চলো। লালু মিয়া বলে কোথায় যাব? বলে এই লাশ নিয়ে এখন হসপিটালে যেতে হবে। অসম্ভব, আমি আমার ভ্যানে লাশ উঠাবো না। তখন বলে যে তোমার মানে যা পারিশ্রমিক হয় তার থেকে আরো অনেক বেশি দেয়া হবে, কিন্তু লাশ নিয়ে যেতে হবে। তখন উনি খুব রিকোয়েস্ট করে থানার ওই পুলিশদের কাছে যে যদি আমি একবার এই ভ্যানে লাশ উঠাই তাহলে কেউ এই ভ্যানে মালামাল পরিবহন করবে না। বিশেষ করে এই ভ্যানে অনেক ধরনের শাক সবজি, খাবার দাবার, তারপর আরো বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করি। তো গ্রামের মানুষদের মধ্যে যেহেতু কুসংস্কার রয়েছে, এই কারণে এই ভ্যানে তারা কেউ আর মালামাল তুলবে না, এবং কেউ এই ভ্যানে উঠবেও না। এমনিতে তো আমি যাত্রী টানি না, এমনিতে উঠবে না। তখন পুলিশ বলে যে না, এটা তো হবে না, তোমাকে যেতেই হবে, কারণ এটা তো আইনের ব্যাপার, আইনকে অবজ্ঞা করতে পারবা না, আমাদেরকে সহযোগিতা তো করতে হবে। যেহেতু আমরাও আইনের লোক, আমাদেরকে সহযোগিতা না করলে তো তোমাকে আমরা অ্যারেস্ট করব। এইভাবে আইনের মার প্যাচ দিয়ে তাকে ভয় ভীতি দেখিয়ে তাকে বাধ্য করে ওই পচা গলা লাশটি ওই ভ্যানে উঠাতে। ওই পুরনো কাপড় চোপড়, কাঁথা টাথা দিয়ে ওই লাশকে পেঁচানো হয়। তারপর চট বলতে চাটাই আর কি, সেটা দিয়ে, বাঁশের চাটাই, সেটা দিয়ে পেঁচানো হয়। তারপর ভ্যানে উঠায় দেয়। তারপর পুলিশ সাথে সাথে থাকে আর কি, চলে যায় হসপিটালে। তো সেখানকার কাজ সেরে সেখানকার মর্গে যিনি ডোম হিসাবে ছিলেন, ডাক্তার ছিলেন, আইন অনুযায়ী সে কাজ শেষ করে আবার উনি লাশ নিয়ে বাড়িতে ফিরছিলেন। তবে ওয়াদা মাফিক সত্যি তাকে অনেক টাকা দেওয়া হয়েছে, যেটা ওনার পুরো 1 মাসের ইনকামের সমান। তো উনি লাশ নিয়ে বাড়িতে ফিরছিলেন, রাত হয়ে যাচ্ছিল। আর লাশের আত্মীয় স্বজনদের মধ্যে কেউই ছিল না সাথে। তো প্রিয় লিসেনার্স, আপনারা ভাবছেন যে লাশ নিয়ে আসার সময় নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। না, কোনো ঘটনা ঘটেনি। একদম স্বাভাবিকভাবে তিনি ওই লাশের আত্মীয় স্বজনের কাছে লাশ বুঝিয়ে দেন। লাশ বুঝিয়ে দিয়ে উনি বাড়িতে চলে যান, একদম স্বাভাবিক। উনি ভ্যান ট্যান খুব ভালো করে ধুয়ে রেখে দেন। পরের দিন উনি ভ্যান নিয়ে আবার বের হন। উনি যে আশঙ্কা করেছিলেন যে ওনার ভ্যানে কেউ উঠবে না বা কেউ মালামাল তুলবে না, সত্যি তাই। কারণ ওই সন্ধ্যাতেই জানাজানি হয়ে যায় যে ওই লাশটি কে নিয়ে গেছে হসপিটালে, লালু মিয়া নিয়ে গেছে। তো লালু মিয়া নিয়ে গেছে ভ্যানে। ওরে আল্লাহ, ওই ভ্যানে তো আর কোনো মালামাল তোলা যাবে না, তাহলে মালামাল নষ্ট হয়ে যাবে, মালামালে খারাপ পিশাচ জিন লেগে যাবে, সাথে মালামাল পচে যাবে। এই মানে বিভিন্ন ধরনের মানে চিন্তা মানুষের মাথার মধ্যে। এই চিন্তা করে কেউ তার ভ্যানে আর
মালামাল তোলে না। এখন ওনার তো রুজি রুটির মাধ্যমেই একটা জিনিসই ছিল, ভ্যান। তো কেউ যদি মালামাল না তোলে ওনার কিভাবে চলবে? উনি প্রচন্ড অর্থ কষ্টে পড়ে যান, কারণ উনি ওই লাশ টেনে যে টাকা উপার্জন করেছেন সেই টাকা দিয়ে আর কয়দিন চলে? নিশ্চয়ই খুব বেশি দিন চলার কথা না। তারপর ভ্যান মেরামত সংক্রান্ত বিষয়, টুকটাক খরচ তো থাকেই। তো এভাবে ওনার ওই টাকাটাও শেষ হতে থাকে, কিন্তু ওনার আর কোনো ভাড়া উনি পান না ওনার ভ্যানের জন্য। এদিকে ওনার কৃষি জমিও নাই যে উনি চাষাবাদ করবেন। শুধু তাই না, এই ঘটনার পরে মানুষ কি করে, ওনাকে এড়িয়ে চলে। কেন জানি এড়িয়ে চলে, উনি বুঝতে পারেন না। কথাবার্তা একদম বলে না তা না, প্রয়োজন ছাড়া আসলে ওনার সাথে খুব একটা বেশি মানুষ কথাও বলে না। তখন লালু মিয়া চিন্তা করে যে আমি কি এতটাই অন্যায় করে ফেললাম, একটা লাশকে হসপিটালে নিয়ে তারপর আবার তার পরিবারের কাছে পৌঁছে দিলাম, আইনের যারা রক্ষক তাদের সেবা করলাম, আসলে কি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি? নিশ্চয়ই না। তো উনি চিন্তা করেন যে তাই যদি হয় যে আমি কোনো অন্যায় না করে যদি মানুষ এভাবে আমাকে শাস্তি দিতে থাকে, তাহলে আমি এক কাজ করে আমি লাশটা নিই, যেহেতু এখানে টাকা বেশি পাওয়া যায়। তখন উনি কি করলেন, স্থানীয় যে থানা ছিল, ওই স্বরূপনগর থানা, সে থানার পুলিশদের সাথে গিয়ে কথা বললেন যে যদি কোনো লাশ আসে আমাকে সাথে সাথে জানাবেন, আমি লাশ টেনে দেব। তো প্রিয় লিসেনার্স, ওই সময়টাতে কিন্তু বিভিন্ন ধরনের অপমৃত্যু হতো। মানে আজকে যে হয় না তা না, অনেকেই সাপে কেটে মারা যায়, এটা একটা অপমৃত্যু। তারপরে আরো বিভিন্ন ভাবে মানুষ সুইসাইড করে। তো তখন তো গ্রামে পরিবহন বলতে বিশেষ করে সবাই তো আর লাশ পরিবহন করতো না। তখন সবাই ধন নীলমণি একটা মাত্রই মানুষ ছিল, লালু মিয়া এবং তার ভ্যান। থানার পুলিশদেরও আশ্রয়স্থল ছিল যে এই লালু মিয়া। তো উনি এই লাশ টানতেন। এখন লাশ তো সবসময় পাওয়া যেত না, দেখা যাচ্ছে মাসে একটা বা দুইটা এরকম। তবে ওটা দিয়ে যে পরিমাণ আয় হতো সেটা দিয়ে উনি চলতে পারতেন। তো এভাবেই চলছিল। কিন্তু উনি যখন মানে প্রফেশনালি উনি লাশ টানা শুরু করলেন, তখন মানুষ তার সাথে যতটুকু কথা বলতো তারপরও মানে সেই কথাটাও এখন পারতপক্ষে আর বলে না। উনি কোনো দোকানে যদি চা খেতে যেতেন সবাই উঠে চলে যেত। উনি যেই কাপে চা খেতেন সেই কাপে অন্য কেউ চা খেত না। মানে মনে হচ্ছে যে উনি একটা খুব অচ্ছুত একটা মানুষ হয়ে গেছেন আর কি। তো তারপরও উনি বিষয়টা মেনে নিয়েছিলেন, যেরকমটা তো হবেই। উনি বুঝেছিলেন, উনি চলছিল এভাবেই, মানে স্বাভাবিক গতিতে উনি ওনার মতো চলছিলেন আর কি। কিন্তু উনি কিন্তু বিয়ে করতে পারছিলেন না বা সংসার জীবন শুরু করতে পারছিলেন না। কারণ হচ্ছে যে প্রথমে তো তার আয় কম ছিল, কিন্তু তারপরে বিয়ে করবেন, মোটামুটি বিয়ের কথাবার্তা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে এই লাশ টানার কারণে কেউ তার সাথে মেয়ে বিয়ে দিয়ে, কেউ তো কথাই বলতে চায় না। মেয়ে বিয়ে দেওয়ার কথা তো অনেক মানে পরের বিষয়। তো যাই হোক, এইভাবে চলছিল লালু মিয়ার। এর মধ্যে 1978 সালের মাঘ মাসের কনকনে শীতের সময় ঘটে একটি ঘটনা। তো ওই সময় সকালবেলা পুলিশ খবর পাঠায় স্বরূপনগর থানা থেকে তার বাড়িতে যে তাড়াতাড়ি রেডি হয়ে ভ্যান নিয়ে যেন চলে আসে, কোনো একটা জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে সেটা উনি জানেন না। তো পরবর্তীতে উনি তাড়াতাড়ি করে চলে যান। থানায় যাওয়ার পরে পুলিশরা ওই তাকে একটা জায়গায় নিয়ে যায়। উনি গিয়ে দেখেন ওখানে একটা মানে ঘন বাঁশঝাড়, আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি এবং কোনো বসতিই নেই। তো লোকমুখে শুনতে পান যে ওই সময়ে এই বাঁশঝাড় যে বাগানটি, এটি ছিল ডাকাতদের ঘাঁটি। এখানে বসে তারা ডাকাতির প্ল্যান করত, কোথায় কখন ডাকাতি করতে কোন গ্রুপ যাবে, কতজন যাবে, এবং আবার ডাকাতি সেরে সবাই এসে এই জায়গা মিলিত হবে, লুটের মালামাল ভাগাভাগি করে আবার যে যার মতো চলে যাবে। এটা ছিল ওদের একটা মানে ডিপো, যে এখানে এসে তারা প্ল্যান করবে। তো লালু মিয়া
পুলিশদের সাথে ওইখানে গিয়ে দেখে যে আরো কয়েকজন পুলিশ ওখানে আগে থেকে উপস্থিত আছে। ওর একটি লাশ উপর হয়ে পড়ে আছে, এটা একটা মার্ডারের লাশ। আর ওখানে গিয়েই বুঝতে পারে যে এই লাশটি মূলত একজন ডাকাতের। ওরা ওই যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে একজন আরেকজনকে খুন করেছে, ডাকাতির মালামাল নিয়ে বা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে খুন করেছে। তো তখন সে ওই লাশটি মানে উপর হয়ে পড়েছিল, তো লাশটি তখন মানে সোজা করে বলতে আবার সোজা করে দেখে যে চেহারা মানে এটাকে আমরা কি বলি চিৎ করে শুইয়ে দেয়। তো সবাই দেখে যে তার সমস্ত শরীরে মারাত্মকভাবে জখম করা হয়েছে, মানে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে, মুখ টুক একদম খুব বাজে অবস্থা। তো যাই হোক, লালু মিয়ার যেটা কাজ, লালু মিয়া সেই কাজটি করেন, লাশটিকে ভ্যানে ওঠান, রাতে পুলিশ থাকে, চলে যায় লাশ কাটা ঘরে। লাশ কাটা ঘর থেকে কাজ শেষ করে আবার সে ফিরছিল, তবে ওইটা ফিরতে দেরি হয়ে যায়। ওই দিন মানে কাজ শেষ করতে দেরি হয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু একটা কথা বলে রাখি, এই যে উনি যে প্রফেশনালি লাশ টানা শুরু করেছিলেন, এর মধ্যে কিন্তু বিন্দু মাত্র কোনো ভয়ের ঘটনা ওনার সাথে ঘটেনি, মানে একদমই ঘটনা ঘটেনি, যার কারণে ওনার মনের মধ্যে কিন্তু কোনো ভয়ই ছিল না। উনি যে লাশ নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে মানে আসছেন গেছেন, কোথাও কিন্তু কোনো ধরনের ভয়ের ঘটনা, একদম স্বাভাবিক, যার কারণে ভয়ের বিষয়টি আসলে ওনার মাথায় কাজই করে নাই কখনো। কিন্তু সব সময় তো আর একরকম হবে না, এটাই তো বাস্তব, তাই না? এবার সেই ধরনের একটা সিচুয়েশন সামনে চলে আসে। ওই সময় 1978 সালের মাঘ মাসের কনকনে শীতের রাত, আর রাস্তাঘাটও তো ওই সময় এত ভালো ছিল না, মাটির রাস্তা। তবে যেহেতু ওই সময় বর্ষাকাল ছিল, রাস্তা শুকনা ছিল। এখন লালু মিয়াকে একাই যেতে হবে। তো বলে দেয়া হয় যে ওই লাশটির মানে আত্মীয় স্বজনরা আগে থেকে কবর খুঁড়ে রেখেছে, ওখানে গিয়ে দ্রুত গোসল করিয়েই কবর দিয়ে দিতে হবে। তো লালু মিয়া সেখানে চলে যান। ওই জায়গাটা উনি আগে থেকে চিনতেন গ্রামটি, যে আর কার লাশ সেটাকে বলে দেওয়া হয়েছিল, তার বাড়ির আশেপাশের জায়গাও তিনি চিনতেন। তো উনি ভ্যান নিয়ে যখন ওখানে চলে যান, দেখলেন যে সেখানে অল্প কিছু লোক অপেক্ষা করছে লাশের জন্য। লাশটাকে তারা গোসল দেন এবং সবাই মিলে, লালু মিয়া সহ সবাই ওই লাশটিকে কবর দেবেন, মানে এরকম একটা পরিকল্পনা ছিল। তো ওইখানে মূলত যে বিষয়টি হয় আর কি, সেটি হলো যে উনি যখন আসলে লাশ নিয়ে ফিরছিলেন, তখন আনুমানিক ওই সময় আনুমানিক রাত 8টা বাজে। তো উনি যখন লাশ নিয়ে ফিরছিলেন, এমনিতে তো রাস্তা তো ভালো না, মানে মাটির রাস্তা, তো জায়গায় জায়গায় এবড়ো থেবড়ো অবস্থা আছে। তো ওনার কাছে মানে হঠাৎ করে মনে হয় যে তার ভ্যানটা ঝাঁকি দিয়ে উঠছে। তো ঝাঁকি দিয়ে উঠে এইটা কেন? তো উনি প্রথমে ভেবেছেন যে রাস্তা তো মাটির রাস্তা, এবড়ো থেবড়ো আছে বিভিন্ন জায়গায়, তো এই কারণে ঝাঁকি দিয়ে উঠতে পারে। কিন্তু সব জায়গায় তো এবড়ো থেবড়ো না, কিছু জায়গা আছে সমান্তরাল, সেখানেও ঝাঁকি দিয়ে উঠছে। মানে বিষয়টি এরকম যে কোনো মানুষ যদি খুব ব্যথা পায়, ব্যথা পেলে সমস্ত শরীর যেভাবে চমকে ওঠে, মানে নড়ে চড়ে ওঠে, ঠিক তেমনি মনে হচ্ছে যে ওই যে পেছনে থাকা লাশটি, সেই লাশটি নড়ে উঠছে, আর সেই সাথে ওই ভ্যানটাও ওই নড়ে ওঠার কারণে সেই ভ্যানে ঝাঁকি অনুভূত হচ্ছে। তো উনি পেছন দিকে তাকান, দেখেন না সব স্বাভাবিক। উনি ভাবেন যে এটা হয়তো তার মনের ভুল বা এটা হইতেই পারে। উনি আবার ভ্যান চালাচ্ছেন। তো চালাতে চালাতে মোটামুটি একদম কাছাকাছি, গ্রামের একদম কাছাকাছি চলে এসেছেন। শুরুতেই বলেছি যে ওখানে কিন্তু তার গ্রামের আত্মীয় স্বজন সেখানে ছিল, তাকে আগে থেকে জানানো হয়েছে, এবং সেখানে নিয়ে যাওয়ার পরে দ্রুত কবর
মানে গোসল করিয়ে কবর দেওয়া হবে, সেই প্রস্তুতিও সবকিছু মানে করে রাখা হয়েছে কবর টবর খুঁড়ে। এখন উনি প্রায় কাছাকাছি চলে এসেছেন সেই লাশ নিয়ে। এখন পেছন থেকে এক ধরনের আওয়াজ শোনা যাচ্ছে, গড় 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 আওয়াজ। তখন সে কি করে, সে পেছন দিকে তাকায়, সাহস করে পেছন দিকে তাকায়। যখন সে তাকিয়ে দেখে তখন কিন্তু রাত 8টা, মানে একে তো কুয়াশা, তারপর অন্ধকার রাত। আর ওনার ভ্যানের নিচে কিন্তু ওই যে হারিকেন জ্বালানো ছিল, ওই হারিকেনের আলোয় চারদিকে কিছুটা আলোকিত হয়েছে, ওই আবছা আলোতে, কারণ আলো তো নিচ দিকে, উপর দিকে ততটা দেখা যায় নাকি, তারপরে তো মোটা বোঝা যায় আর কি। তো উনি দেখেন যে ওই লাশটি তো মূলত চাটাই দিয়ে বাঁধা ছিল। একটু আগেও, মানে কয়েক মিনিট আগেও উনি দেখেছেন যে চাটাই দিয়ে শক্ত করে লাশ বাঁধা, কিন্তু এখন দেখছেন চাটাই খোলা, ওই লাশটি উঠে বসে আছে এবং তার দিকে তাকায়, মানে তাকানো অবস্থায়। ওই সময়ে মানে অন্ধকারের মধ্যে তিনি বুঝতে পারছেন যে স্বাভাবিক থেকেই মনে হচ্ছে যে তার চোখ দুটো অনেক বড় বড় এবং লাল টকটকে, আর তার সমস্ত শরীরে যেই জায়গাগুলোতে কাটা হয়েছিল, মানে কোপ দিয়ে তো তাকে হত্যা করা হয়েছে, ওই জায়গাগুলো কিন্তু সেলাই করে দেওয়া হয়েছে, ডোম সেলাই করে দিয়েছিল, সেই জায়গাগুলো থেকে টপ টপ করে তাজা রক্ত পড়ছে, আর তার মুখ দিয়ে গড় 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 শব্দ বের হচ্ছে। তো এটা যখন উনি দেখেন, দেখার পরেই প্রচন্ড জোরে এক চিৎকার দেন। আর শীতের রাত তো বুঝতেই পারেন, চারদিকে শুনশান নীরবতা থাকে, ওনার ওই চিৎকার বেশ দূর পর্যন্ত চলে যায়। আর যারা মোটামুটি ওই লাশের দাফন কাফনের জন্য তখন ছিল, ওনারা ওই চিৎকার শুনেছে যে কি হলো। আর চিৎকার তো মোটামুটি পরিচিত পরিচিত লাগে, এটা মনে হয় লালু মিয়ার গলা। তখন তারা মানে খুঁজতে থাকেন, দৌড়ে চলে যেতে থাকেন যে কোথার থেকে আসলো, নিশ্চয়ই লালু মিয়া আসলে নিশ্চয়ই রাস্তাতেই আছে, যেহেতু তার সে ভ্যান নিয়ে আসবে। তখন তার রাস্তা বরাবর দৌড়াতে থাকেন, রাস্তা বরাবর দৌড়িয়ে গিয়ে লালু মিয়াকে ভ্যানের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তারা কিন্তু গিয়ে লাশকে একদম স্বাভাবিক অবস্থায় পান, স্বাভাবিক বলতে ওই যে চাটাই দিয়ে বাঁধা অবস্থায়। তা লালু মিয়া সেন্সলেস হয়েছিলেন, তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর লালু মিয়া সব ঘটনা খুলে বলেন এবং বলেন যে তিনি কি দেখেছিলেন। তো যাই হোক, ওই লাশটার দাফন কাফন করা হয়, সবকিছু স্বাভাবিক। কিন্তু এর পরের দিন থেকে লালু মিয়া ভ্যান চালানোই ছেড়ে দেন, তিনি আর ভ্যান চালান না। এখন উনি কি করে খাবেন, ওনাকে তো আর কেউ কাজও দেয় না, লাশ টানতো। তখন উনি কি করেন, ভিক্ষা করা শুরু করেন। আর এই কারণে উনি আর সংসার জীবনে যেতে পারেননি, উনি বিয়েও করতে পারেননি। এভাবেই ওনার জীবন কেটেছে। 2022 সালের মাঝামাঝিতে এসে লালু মিয়া স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। এর মধ্যে ওনার সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেছে কিনা কেউ বলতে পারে না। তো প্রিয় লিসেনার্স, একটি বিষয় সেটা হলো যে দেখেন ভাগ্য কি একটা জিনিস, যে উনি ওই দিক দিয়ে ভ্যান নিয়ে আসছিল ওই রাস্তা দিয়ে, কোনো কারণে উনি আবার ভ্যান থামিয়ে সেদিকে উকি দিতে গিয়েছেন, তখন উনি ওই একটা সমস্যার মধ্যে ফেসে গিয়েছেন। উনি যদি ভ্যান চালিয়ে চলে যেতেন তাহলে হয়তো বা পেছন থেকে ডাকাডাকি করলেও উনি যদি নাও থামতেন, চলে যেতেন, উনি ওনার মতো করে, কোনো সমস্যা হতো না। কিন্তু এভাবেই মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায় নিজের অজান্তেই, কৌতূহলের বশে। প্রিয় লিসেনার্স, উনি যদি ওই দিন ভ্যান না টানতেন, পরবর্তীতে লাশ টানার প্রফেশনে ওনাকে যেতে হতো না। উনি ওই দিন ভ্যান টানার কারণে, বিশেষ করে ওই রাস্তা দিয়ে ভ্যান টানার কারণে ওই লাশটাকে ওনার নিতে হয়েছিল, ভাগ্যের কারণেই বলা যায়। এবং যার ফলে পরবর্তীতে অনেক ধরনের সমস্যার মধ্যে উনি পড়ে যান। যতটা না ভয়ের সমস্যার মধ্যে পড়েছেন, তার থেকে বেশি সামাজিক সমস্যার মধ্যে উনি পড়েছেন। আর এই সামাজিক কুসংস্কারের
বেড়াজালে আবদ্ধ হয়ে ওনার জীবনটাই নষ্ট হয়ে গেছে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের আরেকজন ভাই আছে রাজবাড়ির, লাশ কালাম ভাই, উনার যে পিক আপ যেটা উনি চালান, ওইটারও কিন্তু একই অবস্থা। ওই পিক আপে কিন্তু অন্য কেউ মালামাল টানে না, কারণ জানে যে এই পিক আপে লাশ টানে। উনি কিন্তু ওনার পিক আপে কোনো ভাড়া পান না। তো আপনারা যারা ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, গোয়ালন্দর জামতলা বাজার, লাশ কালাম ভাইয়ের ইন্টারভিউতে আমি আগেও দেখিয়েছি, আপনারা ওনার সাথে কথা বলতে পারেন, ওনার পিক আপ সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। দেখবেন যে উনি কতটা অসুবিধার মধ্যে আছে। যদি ওনার দোকান না থাকতো তাহলে উনি খুব বিপদে পড়তেন। আর উনি কিন্তু অসাধারণ চা বানান। ওনার চা কিন্তু অনেকে খায়। উনি যে লাশ টানেন বলে যে কেউ ওনার হাতের খাবার খায় না, বিষয়টা এরকম না। কিন্তু উনি কিন্তু একদম স্বাভাবিকভাবে জীবনযাপন করেন। এখন মানুষের চিন্তা চেতনা বিবেক আগের থেকে অনেক জাগ্রত বেশি হয়েছে, যার ফলে উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। উনি হয়তো বা লালু মিয়ার পরিণতি ভোগ করেননি। তো প্রিয় লিসেনার্স, যারা সাহসিকতার সাথে এই প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য সেলুট। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাগুলো আমি বলবো, এই ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়েছেন ময়মনসিংহ জেলার ফুলপুর থেকে তানভীর হোসেন ভাই। উনি ছোট ছোট মোট 3টি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। এই 3টি ঘটনা পর্যায়ক্রমে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আর ঘটনাগুলো ছোট হলেও বেশ ভালো লেগেছে আমার কাছে। আশা করছি এই ঘটনাগুলো আপনাদেরও ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি তানভীর হোসেন ভাইয়ের পাঠানো প্রথম ঘটনা। এই ঘটনাটি মূলত যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে ফরহাদ হোসেন লিমন। তিনি এই তানভীর হোসেন ভাইকে ঘটনাটি বলেছেন এবং তানভীর হোসেন ভাই ওই ঘটনাটি শুনে আমাদেরকে লিখে পাঠিয়েছেন। তো ঘটনাটির সময়কাল মূলত ছিল এখন থেকে প্রায় বছরখানেক আগে, 1-2 বছর আগের ঘটনা। তো ওনার বাড়িও এই ফরহাদ হোসেন লিমনের বাড়িও ওই ময়মনসিংহ জেলার ফুলপুরে একটি গ্রামে। অবশ্য গ্রামের নামটি সঙ্গত কারণে বলছি না আর কি। ওই অঞ্চলে যারা আছেন তারা হয়তো বা আশেপাশের যেই জায়গাগুলো আছে সেটা শুনে হয়তো বা কিছুটা অনুমান করতে পারবেন যে কোন গ্রামের হতে পারে। তো যার সঙ্গে ঘটেছে সে লিমন ভাই, উনি ঢাকাতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তো উনি এক ছুটিতে, উইকেন্ড যেটা হয় শুক্রবারে, তো বৃহস্পতিবার উনি অফিস শেষ করে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তো ঢাকা থেকে উনি যখন ফিরছিলেন, কোনো কারণে ওই দিন রাস্তাঘাটে জ্যামের কারণে বেশ দেরি হয়ে গিয়েছিল। আর ওনাকে যেখানে বাস নামিয়ে দেয়, ওনাকে বাড়িতে যাওয়ার জন্য যেই জায়গাটাতে নামতে হবে বাস থেকে, সেই জায়গার নাম হচ্ছে গোরদার। আর উনি যখন নেমেছেন ঘড়ির কাঁটায় তখন রাত 2টো প্রায় ছুঁই ছুঁই করছে। তো সেখানে উনি নেমে যান। সাধারণত যেটা হয় যে মোটামুটি রাত 11টা-12টার মধ্যেই যদি নামে তাহলে বাড়িতে যাওয়ার জন্য অটোরিকশা পাওয়া যায়। কিন্তু রাত যেহেতু প্রায় 2টো বেজে গিয়েছিল, ওই কারণে কোনো অটোরিকশা পাওয়া যাচ্ছিল না। আর ওই গোরদার থেকে ওনার বাড়ির দূরত্ব 5 কিলোমিটার। এখন 5 কিলোমিটার পায়ে যদি হাঁটতে হয় তাহলে মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগবেই। যেহেতু কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবেন, উনি চিন্তা করলেন না হাঁটতে থাকি। গাড়ি যদি আসেও পেছন থেকে বা সামনে থেকে তাহলে তো তার সাথে কথা বলে মিটিয়ে বাড়ির দিকে চলে যাব, এই বলে উনি হাঁটা শুরু করেন আর কি। তো মিনিট 5 হাঁটার পর উনি যে জায়গাটাতে আসেন, সেই জায়গাটার পাশে একটা শ্মশান ছিল, ছোটখাটো একটা শ্মশান ছিল। তো ওই শ্মশানটা উনি যখন
পার হয়ে আসবেন এমন একটা জায়গা চলে আসেন আর কি, শ্মশানের এরিয়াটা। তখন হঠাৎ করে ওনার মনে হয় যে কেউ ওনার পিছু নিয়েছে, কিন্তু উনি তাতে কোনো গুরুত্ব দেন না। উনি স্বাভাবিকভাবে হাঁটছেন, আর পেছন দিকে উনি তাকান, কাউকে দেখতেও পান না। আরো কিছুটা পথ চলে আসার পর হঠাৎ করে বেশ কয়েকটা কুকুর, মানে কুকুরগুলোর আকৃতি স্বাভাবিক, এমনি দেখে একদমই স্বাভাবিক মনে হচ্ছে, সেগুলো ওনাকে ঘিরে ধরে ঘেউ ঘেউ করতে থাকে। এখন ঘেউ ঘেউ করার পেছনে আরেকটা কারণ আছে, সেটা হলো দূরে শিয়াল ডাকছিল। অনেক সময় শিয়াল যদি ডাকে, সাথে সাথে কুকুর চিৎকার চেঁচামেচি করতে থাকে, ঘেউ ঘেউ করতে থাকে। এখন যেহেতু কুকুরগুলো ওনাকে ঘিরে ধরেছে, ওনার কিন্তু প্রচন্ড ভয় লাগে। আর রাতের বেলা এরকম একা একা হাঁটলে কুকুর কিন্তু এমনিতেই মানুষকে ঘিরে ধরে। মাঝে মাঝে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তায় থাকা কুকুরগুলো কিন্তু ওই এরকম ঘেউ ঘেউ করে। তখন হাতে ছোটখাটো এক লাঠি নিয়ে রাখতে হয়, তা না হলে অনেক সময় কুকুর কামড়ও দেয়, এরকম আমি দেখেছি। তো উনি চিন্তা করেছেন এরকম কিছু হতে পারে, রাতের বেলা তো কুকুর হয়তো এমনি ঘিরে ধরেছে, এমনি ডাকাডাকি করছে। তবে উনি ভয় পাচ্ছেন ভূতের ভয় না, ওই কুকুরের ভয়, যা কামড় টামড় দিয়ে বসে কিনা আবার, মানে এই ভয়টা পাচ্ছিলেন আর কি। তখন উনি হাঁটার গতি বাড়িয়ে দেন, ওই কুকুরগুলোকে একটু ধমক টমক দিয়ে রাস্তা থেকে সরিয়ে হাঁটার গতি বাড়িয়ে দেন, এবং উনি কাশীগঞ্জ নামক একটা জায়গায় চলে আসেন। আর ওখানে যখন তিনি আসেন তখন রাত প্রায় 2:30 বাজে। আর কাশীগঞ্জ ওই জায়গাটা পার হওয়ার পরেই একটা ছোট্ট কালভার্টের মতো আছে, মানে ব্রিজ, ছোটখাটো একটা ব্রিজ। তো তিনি যখন ব্রিজে উঠেছেন এবং পার হচ্ছেন, একদম ছোট তো, হঠাৎ করে ব্রিজের নিচ থেকে গড় 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 আওয়াজ আসতে থাকে। অনেক সময় কুকুর আর এক কুকুরকে দেখলে যেরকম গড় 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 আওয়াজ করতে থাকে, ঠিক তেমন, কিন্তু সেই শব্দটা অনেক জোরে, মানে কুকুর সাধারণত এত জোরে শব্দ করে না। যখন ওই শব্দটি আসে তখন ওনার গা ছমছম করতে থাকে আর কি, ভয়ের একটা শিহরণ বয়ে যায়। কিন্তু উনি তখনও ওইভাবে যে ভূতই হবে বা এরকম জিন জাতীয় ভয়ানক কিছু দেখবেন এমন বিষয়টি আসলে ভাবেননি। ভয় পেয়েছিলেন এটা সত্য, তবে ওইভাবে ভাবেননি। উনি আবার চিন্তা করেন কি ব্যাপার, ব্রিজের নিচে কি কুকুর টুকুর আছে কিনা, দেখি কুকুর না অন্য কোনো প্রাণী। এই চিন্তা করে উনি ব্রিজের নিচে তাকান। আর উনি যখন নিচে তাকিয়েছেন, ওনার হাতে থাকা মোবাইল ফোনটি বের করে সেটা টর্চ লাইট জ্বালিয়েছেন। তো উনি যখন ওই নিচে টর্চ লাইট দিয়ে মোবাইলের যে টর্চ লাইট সেটা দিয়ে যখন দেখতে গিয়েছেন নিচে কি আছে, তখন উনি যেটা দেখেছেন, যেটা দেখে উনি প্রচন্ড ভয় পান। উনি দেখেন আনুমানিক প্রায় 10 ফুট উচ্চতার মানুষের মতো কিছু একটা নিচে দাঁড়িয়ে আছে এবং মাথা উঁচু করে উপর দিকে তাকিয়ে আছে তার দিকে, এবং মোবাইলের ওই টর্চ লাইটের আলোয় ওই অবয়বটার 2 চোখ জল জল করছিল, এবং ওই অবয়বটাই গড় 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 শব্দ করছিল। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে খুব বৃদ্ধ একজন মানুষ, কিন্তু মুখ অস্বাভাবিক রকমের লম্বা, এত লম্বা মুখ সচরাচর দেখা যায় না। তো উনি যখন এটা দেখেছেন, উনি দেখে আল্লাহু আকবার বলে ওখান থেকে ঝেড়ে মারেন এক দৌড়াচ্ছেন, কিন্তু ওনার মনে হচ্ছে পেছন থেকে কেউ একজন দৌড়াচ্ছে বা ওনার পেছন পেছন কেউ একজন আসছে, কিন্তু কে আসছে উনি পেছন দিকে ঘুরে তাকান নেই। এভাবে দৌড়াতে সামনে থাকা একজন মানুষের সাথে সজোরে ধাক্কা লাগে। তো ধাক্কা যখন লাগে, তো ওই ধাক্কা খেয়ে উনিও পড়ে যান, এবং যেই লোকের সাথে ধাক্কা লাগে সেও কিছুটা পড়ে যাবেন, তবে সে নিজেকে সামলিয়ে নেন। তখন ওই ব্যক্তি বলল, এই কে তুমি, এত রাত্রে কোত্থেকে আসছো, এভাবে দৌড়াচ্ছ কেন? তখন ওই লিমন ভাই উনি পেছন দিকে তাকিয়ে দেখেন, ওই যে তার কাছে মনে হচ্ছিল যে কিছু একটা পেছন থেকে আসছে, এরকম কিছুই নেই। তখন তিনি বলেন যে তিনি যখন আসছিলেন তখন এই যে এরকম একটা জিনিস ব্রিজের নিচে দেখেছেন। তখন বলে যে
আসলে এই জায়গাটা তো ওইভাবে ভালো না, রাত্রে একা একা এভাবে আসতে হয় না, লোক থাকলে ভালো, তুমি একা একা আসছো এই জন্য হয়তো ভয় পেয়েছো। আচ্ছা চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি, তুমি কোন বাড়ির ছেলে? তখন বলো তুমি ওই বাড়ির ছেলে, তোমার আব্বাকে তো আমি চিনি, চলো। তখন বলে যে চাচা আপনাকে তো চিনলাম না। বলে আমাকে তুমি চিনবা না, আমাকে তুমি দেখোনি। সে চিন্তা করে যে নাই দেখতে পারি, কারণ গ্রামে তো থাকা হয় না অনেকদিন চাকরি বাকরির কারণে, হয়তোবা নতুন কোনো লোক এসেছে। অনেকেই তো গ্রামের অনেক লোক অনেক দিন ধরে মানে শহরে থাকে, তারপরে শহরে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আবার গ্রামে এসে চাষাবাদ শুরু করে, হইতে পারে যে এরকম গ্রামের কোনো মানুষ নতুন এসেছে তিনি চেনেন না, এই চিন্তা করেছে আর কি। তো তার সাথে একদম স্বাভাবিকভাবে গল্প করতে করতে বাড়ি পর্যন্ত গিয়েছে। তখন বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ওই লোকটা বলে যে ঠিক আছে তোমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেলাম, আমার তো আবার একটু কাজ আছে, আমি চলে যাই। তখন উনি আবার লিমন ভাই বলে যে ঠিক আছে আপনি পরবর্তীতে এসে চা খেয়ে যাবেন, মানে বাড়িতে আসার একটা দাওয়াত দিয়ে আর কি, স্বাভাবিকভাবে যেটা ভদ্রতা আর কি। এখন বাড়িতে এসে বাড়ির লোকদেরকে ডেকে তোলে, উনি তো খুব ভয় পেয়েছিলেন। তখন তার বাড়ির লোকজন বলে ঠিক আছে তোমাকে এখন যেটা পরামর্শ দিব, তুমি দ্রুত গোসল করো, স্বাভাবিকভাবে এরকম ভয় পাওয়ার পরে গোসল করলে ভয়টা কেটে যায়, বা ভয়ের প্রভাবটাও নাকি কেটে যায়, এটা গ্রামের অনেক মানুষই বিশ্বাস করে। তিনি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। পরের দিন ওনার প্রচন্ড জ্বর আসে, প্রচন্ড জ্বর। তো জ্বরের ওষুধ খাওয়ানো হয়। যেহেতু উনি ভয় পেয়েছিলেন, সবাই চিন্তা করছে ভয় পাওয়ার কারণে যেহেতু জ্বর এসেছে তাহলে একটু ঝাড়ফুঁক করতে হবে, একজন হুজুরকে বাড়িতে ডেকে নিয়ে আসা হয়। তো হুজুর আসেন, আসার পরে সব কথা শোনেন। শোনার পরে হুজুর কিছুক্ষণ চুপ করে থাকার পরে হুজুর হয়তোবা তার সাথে জিন ছিল, সে জিনের মাধ্যম দিয়ে তথ্য নিয়ে জানতে পারেন যে আসলে সে যখন ওই শ্মশান পার হচ্ছিল, ওই শ্মশানের ওখান থেকে একটি পিশাচ প্রকৃতির জিন তার পিছু নেয়। তো পিছু নেওয়ার পর আরো আগেই ক্ষতি করত, ওই কুকুরগুলো সামনে চলে আসার কারণে সে শুরুতে ক্ষতি করতে পারেনি। ওই কুকুরগুলো আসলে সত্যিকারের কুকুরই ছিল। কুকুরগুলো ওই দুষ্টু জিনকে দেখতে পেয়েছে, এই জন্য তারা ঘেউ ঘেউ করছিল, এবং যাতে ওকে ক্ষতি করতে না পারে হয়তোবা এই কারণে কুকুরগুলো তাকে ঘিরে ধরেছিল। কিন্তু সে যখন কুকুরের বেষ্টনী পার হয়ে আবার সামনে চলে আসে, সামনে চলে আসার পর ওই ব্রিজে যখন উঠেছে, তখন এই লিমন ভাই ওই দুষ্টু জিনের আওতার মধ্যে চলে আসে। তখন সে ক্ষতি করার জন্য এবং তার মনোযোগ আকর্ষণ করার জন্য, যাতে সে ভয় পায়, এই জন্য সে নিচ থেকে গর্গর শব্দ করতে থাকে। তারপর যখন সে দৌড় দেওয়ার পরে ওই দুষ্টু জিনও পিছু নেয় এবং ওই সময় তাকে অনেক বড় ক্ষতি করত। কিন্তু হঠাৎ করে একজন ভালো জিন সামনে চলে আসে এবং তার সাথেই মূলত ধাক্কা লেগেছিল, এবং যার সাথে ধাক্কা লেগেছে সে মূলত আসলে মানুষ ছিল না, সে জিন ছিল। এবং ওই ভালো জিনের কারণে ওই পিশাচ প্রকৃতির জিনটি লিমন ভাইকে কোনো ক্ষতি করতে পারেনি, সে চলে যায়। ওনার জ্বর হয়েছিল, কয়েকদিন ছিল, আবার স্বাভাবিকভাবেই উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। তো এটি ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার্স, রাতের বেলা আসলে আমরা কুকুর দেখলেই যে সেই কুকুরগুলো খারাপ হয়ে যাবে বিষয়টা এরকম নয়। অনেক সময় ভালো কারণেও এটা হতে পারে। কুকুরগুলো অনেক কিছু দেখে যেটা আমরা দেখি না, আর যদি কখনো মনে হয় এগুলো অস্বাভাবিক রকমের কিছু, তাহলে দ্রুত আয়াতুল কুরসি পড়তে হবে, সূরা ফালাক নাস পড়ে শরীরে ফু দিতে হবে। যদি সেগুলো খারাপ প্রকৃতির কিছু হয়েও থাকে, ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর রহমতে। ধন্যবাদ তানভীর হোসেন ভাইকে আপনার প্রথম ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি তানভীর হোসেন ভাইয়ের পাঠানো দ্বিতীয় ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি তানভীর হোসেন ভাই সংগ্রহ করেছেন ওনার ফুফাতো ভাইয়ের কাছ থেকে, যার নাম হচ্ছে রূপক। আর ওনার ফুফু বাড়ি নকলা থানার বারৈকান্দি নামক একটি গ্রামে। আর ওই গ্রামেই মূলত ঘটনাটি ঘটেছিল। আর
ওনার দ্বিতীয় এবং তৃতীয় ঘটনা, মানে এখন যেটি বলবো এবং এর পরে যেটি বলবো, দুটোই এই বারৈকান্দি গ্রামের ঘটনা। তো প্রথম যে ঘটনাটি যেটা এখন বলছি সেটি হচ্ছে যে ওই বারৈকান্দি গ্রামে একজন মহিলা থাকতো, সঙ্গত কারণে তার নামটি বলা বারণ আছে, তা আমরা নাম না বলি। তো ঘটনাটি যখন ঘটেছিল, এটা এখন মানে এখন তো 2023 সাল চলে আসছে, এটি 2018 কি 19 সালের ঘটনা, এরকমটা আমাকে বলেছে। তো ওই মহিলা ওই সময়টা মানে যখন ঘটনাটার সূত্রপাত হয় আর কি, তখন উনি সন্তান সম্ভবা ছিলেন। সন্ধ্যার পর একটি ঘটনা ঘটে, সেটা হলো যে উনি ওই সময় শুয়েছিলেন, ওনার শাশুড়ি আর এক ঘরে ছিলেন আর কি, মানে ওই ঘরটায় মানে ওই উঠানে তো আরো কয়েকটা ঘর আছে, এক ঘরে ওনার শ্বশুর শাশুড়ি থাকতেন, আর এক ঘরে উনি ওনার হাজবেন্ড নিয়ে থাকতেন। তো ওরকম সন্ধ্যার পরে উনি শুয়ে আছেন, ওনার স্বামী বাইরে গিয়েছে। হঠাৎ করে ওনার স্বামী চলে আসে, এসে ওই দরজার বাইরে থেকে ডাকতে থাকে, দরজায় টোকা দেয় না, বাট ডাকতে থাকে ওনার ওয়াইফের নাম ধরে আর কি। এখন এই যে ভদ্র মহিলা, উনি চিন্তা করছেন, আরে এই মাত্রই তো আমার হাজবেন্ড বাইরে গেল, 5 মিনিটও হয়নি। নর্মালি সে ঘুরে আসতে আধা ঘন্টার কমে, মানে তার বিবাহিত জীবনে কখনো দেখেনি যে আধা ঘন্টার কমে সে ফিরে আসছে। এখন প্রয়োজনে আসতেই পারে, হয়তো বা কিছুটা পথ গেছে, আবার হয়তো বা কোনো বিষয় মনে আসছে এজন্য ফিরে আসছে, হয়তো বা কোনো কিছু রেখে গিয়েছে, এমনটা হতে পারে। কিন্তু ওনার মনে সন্দেহ লাগে, কেন জানি, কারণ হচ্ছে গ্রামে কিছু প্রবাদ প্রচলিত আছে ওই গ্রামে। সেটি হলো যে অনেক সময় সন্তান সম্ভবা মহিলাদেরকে নাকি অনেক সময় অপরিচিত কেউ বাইরে থেকে ডাকে। ওই গ্রামে নাকি এই টাইপের ডাক গুলোকে আবিল্লি বলে, এবং এই আবিল্লির ডাকে যদি কেউ দরজা খুলে দেয় তাহলে নাকি ওই পিশাচ, ওই আবিল্লি, সে ওই বাচ্চাটাকে খেয়ে ফেলে বা নষ্ট করে দেয়। এটা স্থানীয় ভাবে এই এটা কুসংস্কার বলবো না কি বলবো এটা আমি জানি না, এটা হতেও পারে নাও পারে। তো এরকম কথা ওখানে প্রচলিত আছে। তো যেহেতু আছে এবং তার মনে সন্দেহ হয় যে তার হাজবেন্ড 5 মিনিট আগে গেছে, এখন আবার ফেরত আসলো, উনি দরজা খোলে না এবং জানালাও খোলে না। উনি বলে যে আপনি এত তাড়াতাড়ি ফেরত আসলেন কেন? বলে হ্যাঁ কাজ আছে, আমি আসছি, দরজা খোলো। যেহেতু তার মনে সন্দেহ হচ্ছিল, এই জন্য বলে ঠিক আছে আমি দরজা খুলবো, আপনি আপনার আম্মাকে মানে শাশুড়িকে নিয়ে আসেন, কারণ সে তো পাশের ঘরেই আছে, তাকে ডাক দেন, সে আসুক আপনার সাথে। যখনই এই কথা বলেছে তখন বলে ওঠে, খুললি না তো দরজা, কি মনে করেছিলি বেঁচে যাবি? তোর বাচ্চাকে তো নেবই, তোকেও নিয়ে যাব, পারলে ঠেকাইস। এই বলার পরপরই আর কোনো সারা শব্দ নাই। এরপর উনি জানালা খুলে দেখে যে না, ওখানে কেউ নাই। তখন উনি দরজা খুলে ওনার শাশুড়িকে ডাক দেয়, ওনার শাশুড়ি চলে আসে, এসে বলে এই ঘটনা, বলে যে সাংঘাতিক অবস্থা, যদি তুমি দরজা খুলতে অনেক ক্ষতি হয়ে যেত, দরজা খুলনি, ভালো হয়েছে। এদিকে ঘন্টাখানেক পর তার হাজবেন্ড ফেরত আসে, তার হাজবেন্ডকে বলে যে এই ঘটনা, বলে আমি তো বাজারে গেছিলাম, আমার তো আসার প্রশ্নই আসে না। তখন সবাই বলে যে তুমি খুব সাবধানে সাবধানে থেকো, যেহেতু ওই আবেল্লি ক্ষিপ্ত হয়ে চলে গেছে, কোনো না কোনো ভাবে তোমার ক্ষতি করবেই, খুব সাবধানে থেকো। যাই হোক, এরপর থেকে ওই ভদ্র মহিলাকে সবাই খুব চোখে চোখে রাখতো, যেন কোনো ক্ষতি না হয়, কোন ধরনের পিশাচ আকৃতির কিছু যেন তার উপর আসর করতে না পারে। সবসময় দোয়া কালাম করে তাকে ফু দিত, মানে এভাবেই চলছিল স্বাভাবিকভাবে। এবং এর মাসখানেক পরে ওনার সন্তান হয়। সন্তানের বয়স যখন কাটায় কাটায় ঠিক 28 দিন, তখন ঘটে একটি ঘটনা। এবং যখন ঘটেছে তখন কিন্তু দুপুরবেলা, মানে রাতের বেলা না, সাধারণত রাতের বেলাগুলোতে তাকে একটু পাহারা টাহারা দিয়ে রাখতো আর কি, যেন এই টাইপের কিছু আসতে না পারে। কিন্তু দুপুর বেলা কেউ তো আসলে ওইভাবে চিন্তা করেনি যে দিনের বেলা দিন দুপুরে
কোনো ধরনের কোনো ক্ষতি হবে। দুপুরবেলা উনি ওনার বাচ্চাকে তেল মালিশ করছিলেন, মানে রোদে রেখে উঠানে তেল মালিশ করছিলেন। তখন একটা বিড়াল আসে। তো গ্রামে তো অনেক বিড়ালই আছে, এক বাড়ির বিড়াল আর এক বাড়িতে যায়। তো একটা বিড়াল আসে। তো বিড়াল, উনি আবার ওনার বাচ্চাকে তেল মালিশ করে একটু রোদে রেখে দিয়েছিলেন, কয়েক মিনিট হলো। তো উনি দেখছেন যে ওই বিড়ালটি তার বাচ্চার কাছে এলো, এসে ওই বিড়ালটি এক লাফে বাচ্চাটিকে ডিঙিয়ে চলে গেল, মানে জাস্ট লাফ দিয়ে ডিঙিয়ে গেল, আর কিছু না, জাস্ট এতটুকুই। উনি বিড়ালের এই দৃশ্য দেখে একটু চিন্তিত হন যে কি ব্যাপার, বিড়ালটি আসলো, এসে তো রান্নাঘরে যাওয়ার কথা বা খাবার মানে জন্য তার খোঁজাখুঁজি করার কথা, এত কিছু বাদ দিয়ে আমার বাচ্চার কাছে এলো, এসে জাস্ট লাফ দিয়ে পাশ থেকে ও পাশে চলে গেল, ঘটনা কি? বিষয়টা ওনার ভালো লাগে না। এবং উনি যে খুব অস্বাভাবিক ভাবে নিয়েছেন, মানে ভুতুরে কিছু তা না, কারণ এখন তো দিনের বেলা, দুপুর বেলা। উনি কি করেছেন, হাতে একটা লাঠি নিয়ে ওই বিড়ালকে তাড়া করেন, এবং শুধু তাড়াই করেন না, বিড়ালকে লাঠি দিয়ে একটা বাড়িও মারতে সক্ষম হন তিনি। কারণ হলো, উনি যখন ওই প্রথম দিকে বিড়ালটিকে তাড়া করতে গেছেন, তখন ওই বিড়ালটি ক্ষিপ্ত হয়ে উল্টো তার দিকে আক্রমণ করার জন্য ছুটে আসে। মূলত আত্মরক্ষার জন্য উনি লাঠি দিয়ে বিড়ালটাকে আঘাত করেছিলেন। ওই আঘাত খেয়ে বিড়াল পালিয়ে যায়। তো এইটুকুই ঘটনা। তো এই বিষয়টি আসলে কাউকে বলারও উনি প্রয়োজন মনে করেনি। আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছি, সবগুলো কি আশেপাশের মানুষদেরকে বলি? নিশ্চয়ই না। তো উনি বিষয়টা একদম মানে গুরুত্বহীনতার সাথে দেখেন, স্বাভাবিকভাবে দেখেন, যার কোনো ওইভাবে কাউকে বলেননি। কিন্তু ঘটনা যেটি হয় সেটি হলো, ওই দিন সন্ধ্যার আগেই ওনার বাচ্চা কোনো কারণ ছাড়া, একদম সুস্থ বাচ্চা, 28 দিনের সুস্থ বাচ্চা, সে হঠাৎ করে মারা যায়। কেন মারা গেল, কিভাবে মারা গেল, কোনো অসুস্থতা ছাড়া কেউ বুঝতে পারে না। তখন উনি বলেছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল দুপুরবেলা। তখন ওনার শাশুড়ি বা আশেপাশের লোকজন বলে, হায় হায় সর্বনাশ, এটা তো সেই আবিল্লিটা আসছিল, সেই তো এই বাচ্চার ক্ষতি করেছে। তখন বলে যে আমি তো ওইটাকে লাঠি দিয়ে আঘাত করেছি, বলে তো আরো সর্বনাশ হয়েছে, এখন তো তোমার ক্ষতি করবে। এর কয়েকদিন পর, মানে তাকে তো ঝাড়ফুঁক করানো হয়েছিল, যেহেতু সে ওই বিড়ালটাকে আঘাত করেছে, তাকে ঝাড়ফুঁক করা হয়। কিন্তু আস্তে আস্তে তার মানসিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে, এবং একটা পর্যায়ে সেই ভদ্রমহিলা মানসিক ভারসাম্যহীন হয়ে যান। সবাই প্রথমে ভেবেছিল যে এটি হয়তোবা সন্তান শোকে এমনটা হয়েছে, কিন্তু পরবর্তীতে হুজুর জানান যে আসলে তার যে ক্ষতিটা হয়েছে এটি স্বাভাবিক না, এটা অস্বাভাবিক, এবং এটি ওই যে বিড়াল রূপী যে পিশাচ আবিল্লি, সেই কাজটি করেছে, এবং এটি থেকে উত্তরণ ঘটার সম্ভাবনা খুবই কম। এরপর পাগলামির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সেই মহিলাকে মেন্টাল হসপিটালে রেখে আসা হয়, এবং তিনি এখনো সেখানেই নাকি আছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি, এই ঘটনাটি আসলে ছোট হতে পারে, কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে কিন্তু আমাদের শেখার কিছু আছে। আমরা শহরে থাকি বলে কেউ এটা ভাববার কোনো কারণ নেই যে এই ধরনের ঘটনা আমাদের বেলাও ঘটবে না, ঘটতেই পারে, আর গ্রামে তো হতেই পারে। এই জন্য এই ঘটনাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এই বিষয়গুলো থেকে যেন আমরা সতর্ক থাকতে পারি। হয়তোবা সবসময় মানুষ সতর্ক থাকে না, অসতর্কতার কারণে অনেক ঘটনা ঘটে যায়, কিন্তু এই বিষয়গুলো জানা থাকলে বা আমাদের আশেপাশে যদি যে মানুষগুলো আছে তাদেরকে যদি আমরা জানাই যে এই ধরনের ঘটনা হতে পারে, তাহলে এই ধরনের সিচুয়েশনে স্পেশালি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা মহিলা, তারা যখন সন্তান সম্ভব হবেন বা পরবর্তী সময়ে, সবকিছু কুসংস্কার বলে উড়িয়ে না দিয়ে তাদেরকে আমরা সতর্ক রাখি। এটাই হোক আমাদের এই ঘটনা থেকে শিক্ষা। প্রিয় লিসেনার্স, আমরা চলে যাচ্ছি তানভীর হোসেন ভাইয়ের
পাঠানো তৃতীয় ও শেষ ঘটনায়। এটা ওনার পাঠানো শেষ ঘটনা। তো আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। এরপরে যদি আমাদের আরো ঘটনা আছে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকুন। তো চলে যাচ্ছি ওনার তৃতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, চলে যাচ্ছি তানভীর হোসেন ভাইয়ের পাঠানো 3টি ঘটনার মধ্যে তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি এটিও ঘটেছে শেরপুর জেলার নকলা থানার বারৈকান্দি নামক গ্রামে। আর যেই ব্যক্তির সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে চিহা। আর এই চিহার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটিও ওনার ফুফাতো ভাই রূপক তানভীর হোসেন ভাইকে বলেছেন। ঘটনাটির সময়কাল 2021 কি 22 সাল এরকম একটা সময়ের মধ্যে শুরু হয়েছিল। আর এই চিহা নামক লোকটির বয়স 35 থেকে 37 বছর হয়েছিল ওই সময় যখন ঘটে। একদিন ওই চিহার কাছে একটা খবর আসে যে তার শাশুড়ি অসুস্থ। আর শাশুড়ির অসুস্থতার খবর পাওয়ার সাথে সাথে তার স্ত্রী খুব আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং হওয়াটাই স্বাভাবিক, তার মা যেহেতু অসুস্থ হয়ে গেছেন। দ্রুত তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তো শ্বশুরবাড়ি আসলে খুব বেশি দূরে ছিল না, ওই বারৈকান্দি গ্রামের কাছাকাছি ছিল, একদম পাশাপাশি গ্রাম বলা চলে আর কি। আর সময়টা তো একটু বিকালের দিকে উনি রওনা দিয়েছেন, যেহেতু খবর এসেছে দুপুরের দিকে। তো একটু প্রস্তুতি নিয়ে বের হয়ে শ্বশুরবাড়ি পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি। এখন ওনার তো জরুরি কাজ ছিল, পরের দিন ওনার কাজ ছিল। তখন তার স্ত্রীকে বলে যে ঠিক আছে, আমি তো দেখে গেলাম শাশুড়িকে, অবস্থা অতটা সিরিয়াস নয়, তুমি থাকো, আমি আবার কালকে আসছি, কালকে কাজটা একটু দ্রুত শেষ করে আবার দিনে দিনে আমি চলে আসবো এখানে। তখন তার স্ত্রী নিষেধ করে যে না, এখন যাওয়ার দরকার নাই, তুমি থাকো, সন্ধ্যা হয়ে গেছে, এত রাত্রে যাওয়াটা ঠিক হবে না। তখন বলে যে এত রাত আবার কই, সন্ধ্যা হয়েছে, আর গ্রামের রাস্তা পাশাপাশি গ্রাম, হেঁটেই তো চলে যেতে পারি। তখন যেহেতু তার স্ত্রীও ভাবেন যে হ্যাঁ তাই তো যেতেই তো পারে, কালকে তো আবার আসবেই, তো সমস্যা তো নাই। ওনার হাতে তো টর্চ লাইট ছিল। সন্ধ্যা 7টার দিকে এই চিহা সে তার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সে যখন তার বাড়ির কাছাকাছি চলে আসে, যখন সে ওই গ্রাম থেকে বারৈকান্দি গ্রামে ঢুকে যায়, তখন ঘটে একটি ভয়ানক ঘটনা। তিনি যে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এখানে একটা বিষয় বলে রাখি যে পাশাপাশি গ্রাম হওয়ার কারণে ওই যে পথ দিয়ে উনি আসা যাওয়া করবেন, এই পথটা আসলে পায়ে হাঁটা পথ। ওখান দিয়ে কোনো মতে বাইসাইকেল চালানো যায়, কিন্তু কোনো ভ্যান গাড়ি বা গরুর গাড়ি এগুলো চলে না, বা কোনো অটো এগুলো চলবে না। তো এই জন্য উনি হেঁটেই আসছিলেন। তো উনি যখন ওই কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিলেন, বাড়ির মোটামুটি কাছাকাছি চলে এসেছিলেন, তখন ওই তার রাস্তাটা পরিচিত, এর আগে ওই রাস্তা দিয়ে তিনি একাধিকবার এসেছেন। তো হঠাৎ করে দেখেন ঠিক রাস্তার মাঝ বরাবর পথ আগলে মনে হচ্ছে কিছু একটা শুয়ে আছে। তো প্রথমে উনি টর্চ লাইট ওগুলোর গায়ে মারেননি, উনি চাঁদের আলোতে দেখে মনে হচ্ছে এই জিনিস দুটি, দুইটা জিনিস ছিল, মনে হচ্ছে শিয়াল। তারপর সে যখন টর্চ লাইট মেরেছে, দেখে হ্যাঁ আসলেই তো, এটা দেখি দুটো শিয়াল শুয়ে আছে পথ আগলে। কিন্তু উনি দেখেন যে নর্মালি শিয়ালের উচ্চতা বা হাইট বা লম্বা যেরকম মনে হয় আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি, এই শিয়াল দুটি লম্বায় বেশ অনেক বড় এবং শরীর স্বাস্থ্য বেশ মোটা সোটা আর কি। উনি কিন্তু চিন্তা করেন যে এরকম শিয়াল তো হতেই পারে, সব শিয়াল যে আমরা দেখবো একই রকম তা তো না। অনেক কুকুরগুলো স্বাভাবিকভাবে রাস্তায় যে কুকুরগুলো হেঁটে বেড়ায়, এর মধ্যেও তো আকার আকৃতিতে বেশ বড় সড়ো মোটা সোটা কুকুর রয়েছে। তো উনি মনে করেছেন হয়তো এরকমই দুটো শিয়াল।
তো উনি এটাকে স্বাভাবিক মনে করে শিয়াল দুটিকে তাড়ানোর জন্য কি করেছেন, উনি ওই রাস্তার পাশেই একটা ডাল ছিল, ওই শুকনা ডাল, ওই ডালটা নিয়ে এসেছেন। এখন শিয়াল দুটি কিন্তু মানে তাকে দেখে কিন্তু সরে যাচ্ছে না। উনি কিন্তু শিয়ালের গায়ে টর্চ লাইটও মেরেছেন, দেখে শুয়ে আছে দিব্যি, তাদের কোনো মানে ভ্রুক্ষেপই নাই যে একজন মানুষ আসছে। নর্মালি শিয়াল কিন্তু মানুষ দেখলে পালায়। এখন উনি কি করে যে রাস্তা থেকে সরানোর জন্য, কারণ উনি যে ঘুরে যাবেন, ওই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তার নিচে এলো মানুষের ক্ষেত, তো ক্ষেতের মধ্যে দিয়ে নেমে যেতে হবে, তাহলে ক্ষেতের ফসল নষ্ট হবে, এই জন্য উনি নেমে যেতে পারছিলেন না। তো এই জন্য উনি ওই রাস্তার পাশে থাকা একটা শুকনো ডাল পান, ওইটা লাঠি হিসাবে ব্যবহার করে উনি শিয়ালের দিকে তেড়ে যান এবং ওদেরকে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু শিয়াল তখনও ভ্রুক্ষেপ করে না, ও স্বাভাবিক থাকে। যখন শিয়ালের কাছাকাছি চলে আসে তখন শিয়াল দুটি উঠে দাঁড়ায়। যখন উঠে দাঁড়িয়েছে তখন হচ্ছে এই জিহাদ চমকে ওঠে। কারণ হলো উনি দেখেন যে এইটা স্বাভাবিক শিয়াল না। কারণ হলো সূর্য যখন টর্চ মেরেছে তখন উনি অতটা ভালো করে খেয়াল করেনি, কিন্তু এখন দেখছে এই শিয়াল দুটোর মাথায় লম্বা শিং রয়েছে। আর শিয়ালের চোখ যেভাবে জ্বলে, চোখ জ্বলছে বাট লাল টকটকে, এবং গড়গড় শব্দ করছে এবং তার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে কি হয় যে এই শিয়াল দুটি মানে তার দিকে এগিয়ে আসতে থাকে, তখন উনি ভয় পান। উনি তো ওনার বাড়ির দিকে যেতে পারছিলেন না, ওনাকে তো উল্টো দিকে আসতে হবে। শিয়াল দুটি যখন তার দিকে এগিয়ে আসছেন তখন উনি কি করেন, উল্টো দিকে দৌড় দেন। কাছাকাছি একটা বাড়ি ছিল, ওই বাড়ির উঠোনে গিয়ে উনি হুমড়ি খেয়ে পড়েন। ওই বাড়ির চারদিকে কোনো মানে বেড়া ছিল না, এমনি নর্মাল ছিল আর কি, বাড়ির চারদিকে খোলা ছিল। উনি বাড়ির উঠোনে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। হঠাৎ আচমকা চিহা এরকম চলে আসছে, চিহাকে তারা চিনতো, ওই বাড়ির লোকজন চিনতো। তখন বলে যায় কি হয়েছে, তখন বলে এই ঘটনা। তখন বাড়ির লোকজনও বের হয়ে রাস্তায় কোনো শিয়াল টেল কোনো কিছু দেখে না। তখন তারা বলে যে এটা তো আসলে মনে হচ্ছে স্বাভাবিক শিয়াল ছিল না, এটা আসলে মনে হয় কোনো দুষ্টু জিন টিন এরকম ছিল। মাঝে মাঝে রাস্তা দিয়ে চলতে গেলে এখানে এরকম শিয়াল দেখা যায়, কিন্তু ওগুলা স্বাভাবিক শিয়াল না। তুমি কি করছিলা, তুমি কি ওকে আঘাত করছিলা? বলে হ্যাঁ, আমি তো লাঠি নিয়ে তাড়া করতে গেছিলাম। বলে সর্বনাশ, এই তো ভুল হয়ে গেছে, তুমি দেখলা চলে আসতা, উল্টা দিকে চলে আসতা, ওরা তাড়া করতে গেছো কেন? বললে আমি তো বুঝি নাই যে এটা স্বাভাবিক কিছু না। তো যাই হোক, পরের দিন থেকে মানে তারপরে উনি ওনার বাড়িতে চলে যান। পরের দিন থেকে দেখা গেল ওনার শরীর প্যারালাইজড হয়ে গেছে এবং উনি ভালো করে কথা বলতে পারছেন না, মানে ওনার কথাগুলো মানে এলোমেলো হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে উনি আর কথা বলতেও পারেন না। এবং প্যারালাইজড অবস্থায় উনি আস্তে আস্তে খুবই অসুস্থ হয়ে যেতে থাকেন এবং এর অল্প কিছুদিন পর বা মাসখানেক পর এই জিহা মারা যান। প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনা আমরা কিন্তু আমরা পাই, কিন্তু বারবার আপনাদেরকে একই ধরনের ঘটনা শোনানোর একটা উদ্দেশ্য রয়েছে। যেমন আমি বিগত একটা ঘটনা আমি শেয়ার করেছিলাম, কবরস্থানের কুকুর, ভয়ানক কুকুর। এটি কিন্তু আমার সহপাঠীর বাবার সঙ্গে ঘটেছিল এবং উনি লাঠি নিয়ে ওই কুকুরকে তাড়া করার কারণে বা আঘাত করার কারণে কি পরিণতি হয়েছিল সেটা আপনারা ওই ঘটনা থেকে জানতে পেরেছিলেন। তো এই জন্য আমি বারবার বলছি যে যখনই রাতের বেলা কোনো প্রাণী দেখবেন, হোক সেটা মানে আপনার পরিচিত প্রাণী বা আপনার চেনা বা পোষা প্রাণী, রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত করবেন না। ওই পোষা প্রাণীর রূপ ধরে কোনো জিন যে নেই এটা আমরা নিশ্চিত হয়ে কিভাবে বলবো? আর যদি আমরা আঘাত করে বসি তাহলে কি অবস্থা হবে তো বুঝতেই পারছেন। এই জন্য রাতের বেলা কখনোই কোনো প্রাণীর গায়ে আঘাত করা যাবে না। শুধু রাতের বেলা কেন, দিনের বেলাতেও বিনা প্রয়োজনে
কখনোই কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। ধন্যবাদ তানভীর হাসান ভাই, আপনি 3টি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। আশা করছি আপনার পাঠানো এই 3টি ঘটনা লিসেনারদের ভালো লেগেছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগতম প্রিয় লিসেনার্স নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা থেকে মোহাম্মদ শিহাব ভাই। শিহাব ভাইয়ের বর্তমান বয়স 30 বছর এবং ওনার এই পুরো 30 বছর জীবনে শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের প্যারানরমাল ঘটনার তিনি সম্মুখীন হয়েছেন। এর পিছনে একটা কারণ রয়েছে। কারণটা হলো ওনার বাবা একজন কবিরাজ, জিনে ধরা রোগীকে সুস্থ করা, সেই সাথে জাদু টোনায় আক্রান্ত বিভিন্ন রোগীদেরকে অসুস্থ অবস্থা থেকে আবার আল্লাহর রহমতে সুস্থতার দিকে নিয়ে যাওয়া, এটা